বর্তমান সময়ে বাংলাদেশে আসলে ফেসবুকে বিচরণ করা, অনেক ক্ষেত্রে গণমাধ্যমে সংবাদ পড়া খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই নানা ক্ষেত্রে আমরা যে সহিংসতা, ধর্মীয় অসহিষ্ণুতা, অন্যের মতের প্রতি আক্রমণ, নানা ধরনের সংঘাত, সহিংসতার খবর দেখছি, এটা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে একটা ভয়ঙ্কর রকম প্রভাব ফেলছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে আমাদের সবাইকে, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় বিচরণ করি, অনেক ক্ষেত্রে নিয়মিত সংবাদপত্র পড়ি, আমাদের সবাইকে আসলে একটা বড়ভাবে, একটা গভীরভাবে ট্রমাটাইজ করে ফেলছে। তো এই ট্রমাটাইজের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি একটু একটু পড়াশোনা করার চেষ্টা করেছিলাম, যে একটু পড়ে দেখি, একটু জানি। তো আমার আসলে নানা বিষয়ে পড়াশোনা এবং জানার ক্ষেত্রে আমার একটা বড় উৎস হচ্ছে জনাব আহমদ ছফা, বাংলাদেশের ইতিহাসের একজন জনবুদ্ধিজীবী। তার একটা গ্রন্থ আমি খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম। এই বইটা আপনারা একটু দেখুন। বইটার নাম আহমদ ছফার নির্বাচিত প্রবন্ধ। তো সেই বইয়ে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে, মাত্র ২০ পৃষ্ঠার প্রবন্ধ। তার নাম হচ্ছে বাঙালি মুসলমানের মন। তো আসলে এই যে ৫ অগাস্টের অভ্যুত্থানের পর আমরা যে বর্তমান বাঙালি সমাজটাকে দেখছি, এবং তাদের মধ্যে নানা ধরনের মানুষকে দেখছি যারা আসলে অন্যের প্রতি শ্রদ্ধাশীল নন, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল নন, ভেঙে ফেলা, গুঁড়িয়ে ফেলা, পুড়িয়ে দেয়া, নানা ধরনের কার্যক্রমের প্রতি তারা বেশি আগ্রহী। তো তাদের নানা বিষয় জানতে আমি আসলে আহমদ ছফার শরণাপন্ন হলাম। এবং এই আহমদ ছফার এই আলোচনায় আসার আগে আমি খুব ছোট্ট করে বলি যে আসলে ৫ আগস্টের পালাবদলের পরে ধরে নিলাম তার আগে যে সরকারটিকে ছিল, আওয়ামী লীগ সরকার, কর্তৃত্বপরায়ণ, স্বৈরাচারী আচরণে নানা ক্ষেত্রে আপনার ভীষণভাবে কুখ্যাত যে সরকার, তাদের যে আসলে আইকন, অর্থাৎ বিভিন্ন ধরনের ভাস্কর্য, অফিস, নানা কিছু পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, এটাকে হয়তো অনেকেই প্রাথমিকভাবে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবেই গ্রহণ করেছিল এবং যথাযথ বলে মেনেও নিয়েছিল। কিন্তু তারপরে ক্রমাগতভাবে আমরা দেখতে পেলাম যে প্রাচীন মাজার, আমি একটু দেখে বলি, সুফি দরবার, পাগল ফকিরের মাজার, বাউল ফকিরের আখড়া, আড্ডাখানা, তারপরে আপনার নানা ধরনের আপনার যারা ওরস করেন, কাওয়ালি গান, তাদের যে আস্তানা, এরকম নানা স্থাপনায় আপনার হামলা হওয়া শুরু করলো। এবং সেটা আজকে আমি যখন কথা বলছি, সেটা এসে এমন জায়গায় ঠেকেছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল, যে জোর করে মানুষের চুল কেটে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেলাম একটা সিনেমা হল, সেই সিনেমা হল তো হয়তো এখন পরিত্যক্ত, সেখানে এখন সিনেমা হয় না, কিন্তু সেই সিনেমা হলের সেখানে যে অন্য একটা ধর্মের মানুষজন, তাদের প্রার্থনালয় হিসেবে আপনার সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছে। এই যে বিষয়, যে আসলে ৫ আগস্টের পর থেকে আমরা যে প্রক্রিয়ার মধ্যে আছি, সেটা জানতে আমি আসলে আহমদ ছফার বাঙালি মুসলমানের প্রবন্ধটা খুব মনোযোগ দিয়ে পড়লাম। আসলে আমাদের ভারতবর্ষে তো আসলে ধর্মীয় অসহিষ্ণুতা, ধর্মীয় সংঘাত, ধর্মীয় দাঙ্গা, সেই ইতিহাস তো আসলে খুব ছোট নয়। আমি বলবো সেই ইতিহাস অনেক দীর্ঘ এবং সেই ইতিহাস অনেক রক্তাক্ত। যেমন ধরেন, আমি খুব ছোট্ট করে বলি যে ১৯৪৭ সালে দেশ বিভাগ হয়েছে, ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে এবং দুটো রাজ্যকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে আপনার পাঞ্জাব। তো বাংলায় কি হয়েছে? হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। পাঞ্জাবে কি হয়েছে? মুসলমান শিখ দাঙ্গা হয়েছে। এবং এই দাঙ্গায় এবং দুই দেশের মানুষের স্থান পরিবর্তন, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এই দাঙ্গা এবং স্থান পরিবর্তনে কি পরিমাণ মানুষ মারা গেছে আপনার ধারণা আছে? আমি বিভিন্ন বই পুস্তকে পড়েছি এই মৃতের সংখ্যাটা ১২ থেকে ১৫ লাখ। চিন্তা করে দেখেন, সামান্য দেশ বিভাগ, সেই দেশ বিভাগের উন্মাদনায় একে অপরের ধর্মীয় পরিচয়ের কারণে ১২ থেকে ১৫ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। এবং যে হত্যাকাণ্ড হলোকস্ট, অর্থাৎ ইহুদি নিধনযজ্ঞ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরের অন্যতম বড় একটা হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ তো আপনার ইউরোপ থেকে সে কেউ করেনি, এই হত্যাযজ্ঞ তো কেউ আমেরিকা থেকে সে করেনি। এই হত্যাযজ্ঞ আমরাই একে অপরের ওপর সংগঠিত করেছি। আমরা কারা?
আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই মিলে আসলে একে অপরকে হত্যা করেছি। আপনার কাছে মনে হতে পারে বৌদ্ধর চিন্তাটা কীভাবে আসলে, আমি ছোট্ট করে জানিয়ে রাখি। দেখুন, আমরা অনেকের কাছেই গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম বলতে অনেক শান্তির একটা আবহ আমাদের মধ্যে কাজ করে, কিন্তু যেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে বৌদ্ধরা আপনার প্রভাবশালী, সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের মানুষের দ্বারাও অন্য ধর্মের মানুষ যে নিপীড়নের শিকার হয়েছে তার উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। সেটা হচ্ছে আরাকান রাজ্য। সেখানকার আপনার যে হচ্ছে আপনার, আমি বলবো জাতীয়তাবাদী উগ্র বৌদ্ধ যারা, তারা কিন্তু মুসলমানদের কচুকাটা করতে পথ তৈরি করেছে। হয়তো মূল হত্যাকাণ্ডটা আরাকান মিয়ানমারের সেনাবাহিনীই করেছে, তারাও বেশিরভাগ জাতিগতভাবে তার বৌদ্ধ, কিন্তু মুসলমানদের আপনার স্থানচ্যুত করা, তাদেরকে হত্যা করা, তার যে আপনার গ্রাউন্ড তৈরি করা, এটা কিন্তু অনেক বুদ্ধিস্টরাই করেছেন। এবার একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে, যে মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে আপনার ঘৃণা তৈরি করা এবং পরবর্তীতে মুসলমানদের হত্যাযজ্ঞ তৈরি করার ক্ষেত্রে যে হচ্ছে বয়ান, যাকে বলে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যিনি তৈরি করেছেন তিনি কিন্তু বৌদ্ধ ভিক্ষু। তার নাম হচ্ছে আসিম ভিরাথু। দ্য টাইম প্রভাবশালী ম্যাগাজিন, সে ম্যাগাজিন আপনার তাকে নিয়ে একটা প্রতিবেদন করেছিল, প্রচ্ছদ করেছিল, দ্য বুদ্ধিস্ট বিন লাদেন আসিম ভিরাথু। আপনারা কেউ দেখে নেবেন। তার মানে হচ্ছে আমাদের এই ভারতবর্ষে ধর্মীয় অসহিষ্ণুতার ইতিহাস কিন্তু নতুন নয়। তো বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, সেই আলোচনাটাতে আসার আগে আমি জনাব আহমদ সফার লেখাটার অংশ থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই। এটা হয়তো আপনাদেরকে আরও ভালো লাগতে পারে। যিনি বাঙালি মুসলমানের মনকে তার মতো করে ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যাটা একটু ছোট্ট করে আমি একটা প্যারা আপনাদের পড়ে শোনাই। জনাব আহমদ সফা লিখছেন, যে জাতি উন্নত বিজ্ঞান, দর্শন ও সংস্কৃতির স্রষ্টা হতে পারে না, অথবা সেগুলোকে উপযুক্ত মূল্য দিয়ে গ্রহণ করতে পারে না, তাকে দিয়ে উন্নত রাষ্ট্র সৃষ্টিও সম্ভব নয়। যে নিজের বিষয়ে নিজে চিন্তা করতে জানে না, নিজের ভালো মন্দ নিরূপণ করতে অক্ষম, অপরের পরামর্শ এবং শোনা কথায় যার সমস্ত কাজ কারবার চলে, তাকে খোলা থেকে আগুনে কিংবা আগুন থেকে খোলায় এভাবে পর্যায়ক্রমে লাফ দিতে হয়। সুবিধার কথা হলো, নিজের পঙ্গুত্বের জন্য সবসময়ই দায়ী করার মতো কাউকে না কাউকে তারা পেয়ে যায়, কিন্তু নিজের আসল দুর্বলতার উৎসটির দিকে একবারও দৃষ্টিপাত করে না। বাঙালি মুসলমান সম্পর্কে আপনার জনাব আহমদ সফার মূল্যায়ন, এই মূল্যায়নটা কেউ গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি তার এই মূল্যায়নের প্রতি শ্রদ্ধাশীল। দেখুন, বর্তমানে যে বাংলাদেশে আমরা বসবাস করছি, যেখানে আপনার অসহিষ্ণুতা, অন্যের প্রতি অশ্রদ্ধা, অন্যের মতবাদ, অন্যের বিশ্বাসের প্রতি আপনার আক্রমণ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় আক্রমণ, ধর্মীয় বিশ্বাসীদের প্রতি আক্রমণ, এই যে আক্রমণের দীর্ঘ পথ পরিক্রমা, যেটা বর্তমান সময়ে আমাদের সামনে একটা ভীতিকর রূপে হাজির হয়েছে, এখান থেকে আসলে আমাদের বের হওয়াটা খুব প্রয়োজন। কারণ বর্তমান বিশ্বটাতে যে বিশ্ব বসবাস করছি, এই বিশ্বটা কিন্তু হাতের মুঠোয়। হাতের মুঠোয় মানে হচ্ছে এই মোবাইলে মানে হচ্ছে এই দেশে কোনো প্রান্তে, কোনো একটা গ্রামে, সেখানে যদি ধর্মীয় অসহিষ্ণুতা, উগ্রতা, মানবাধিকার লঙ্ঘন এবং সর্বোপরি মানবতার অপমানের মতো কোনো কিছু ঘটনা ঘটে, কোনো কিছু চাপিয়ে দেয়া হয় এবং সেই চর্চায় যদি আমাদের সমাজে চলতে থাকে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের সম্মানটা বিশ্ব দরবারে বাড়ায় না, সেটা ভীষণভাবে কমিয়ে দেয়। তো আমার প্রত্যাশা যে আসলে আগামীতে আমরা এমন একটা বাংলাদেশের দিকে এগোতে চাই, যেটা আসলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের সবার প্রত্যাশা ছিল, যেখানে আসলে সবার ধর্মীয় স্বাধীনতা, সবার মত প্রকাশের স্বাধীনতা এবং সর্বোপরি সবার আসলে সার্বজনীন মানবাধিকার যে অধিকার, সে অধিকারটা সুনিশ্চিত হবে, তেমন একটা সমাজ কিন্তু আমাদের সবার প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমানে যে অসহিষ্ণুতা আমরা দেখছি, বর্তমানে যে জ্বালাও পোড়াও ভেঙে দেওয়ার সংস্কৃতি দেখছি, কিন্তু বর্তমানে যে আমরা ভীষণ রকম নানা ক্ষেত্রে উগ্রতা দেখছি, এটার আসলে অবসান হওয়াটা খুব প্রয়োজন। এটা আসলে খুব দ্রুত থামানো প্রয়োজন। এর জন্য যেমন আসলে সরকারকে শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন, এর জন্য সরকারের যেমন কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর হওয়া প্রয়োজন এবং একই সাথে আমাদের সবার একটা সামাজিক আন্দোলনের মতো কিছু একটা, আমাদের সবার সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে রক্ষা করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আসলে শক্তিশালী করাটা খুব প্রয়োজন। আমি জানি না আগামীতে বাংলাদেশে জাতীয় নির্বাচন আছে এবং এই নির্বাচনের সময়টা খুবই উত্তেজনা থাকে একটা সমাজে, এটা খুব স্বাভাবিক। আমাদের মতো স্বল্প শিক্ষিত দেশ, আমাদের মতো নানা ক্ষেত্রে অসহিষ্ণু দেশে আপনার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়ে আগামীতে যাতে আসলে কারো ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়, কারো বিশ্বাসে যাতে কেউ আঘাত করতে না পারে, কাউকে যাতে কেউ বাধ্য করতে না পারে, কারো মানবাধিকার যাতে কেউ লঙ্ঘন করতে না পারে, সে বিষয়ে কিন্তু আমাদের সোচ্চার হওয়া, সামাজিক আন্দোলন তৈরি করা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এটা শুধুমাত্র একা সরকারের কাজ নয়, এটা শুধুমাত্র একা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাজ নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এটা আসলে আমাদের সবার দায়িত্ব। এবং আমি যেটা দেখতে পাই, আমার একটু ব্যক্তিগতভাবে বিশ্বের দু একটা দেশে যাওয়ার সুযোগ হয়, দু একটা সমাজ দেখার সময় সুযোগ হয় এবং সেই সমাজের মানুষের সাথে দু একটা জায়গায় মেশার সুযোগ হয়েছে। দেখুন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সহিষ্ণু, অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষের মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ একটা উন্নত জাতি হিসেবে পরিচিত হতে হলে, প্রতিষ্ঠিত হতে হলে আমাদের কিন্তু এই প্রবণতাগুলো থামাতে হবে, এই প্রবণতাগুলোকে আটকাতে হবে এবং আমরা যাতে অধিকতর সংঘাত, সহিংসতা এবং অধিকতর মানুষের মানবাধিকার লঙ্ঘনের দিকে ধাবিত না হই, সেটা কিন্তু আমাদের বড় দায়িত্ব। আমি একেবারেই এই আলোচনাটার শেষে যেটা আমাদের সমাজে আমি দেখছি, প্লিজ জোর করে কারোর উপর কোনো কিছু কেউ চাপিয়ে দিতে যাবেন না। কারো চুল কাটা, দাড়ি কাটা আপনার দায়িত্ব নয়। দয়া করে কারো প্রার্থনালয়, যে মানুষ যেখানে যে শান্তি পায়, যেখানে যে প্রার্থনা করে বা গান করে বা তার মতো করে চর্চা করে, প্রাচীন মাজার, সুফি দরবার, পাগলা ফকিরের আস্তানা, বাউল ফকিরের আখড়া, কোনো ধরনের আপনার সাধকের আস্তানা, এই জায়গাগুলোকে সম্মিলিতভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব। যে কোনো নামে, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো দর্শনের প্রেক্ষাপটে তাদের উপরে হামলা করা, ভেঙে ফেলা, গুঁড়িয়ে ফেলা, পুড়িয়ে ফেলা একটা ন্যাক্কারজনক কাজ, মানবাধিকারের চরম লঙ্ঘন, যা বিশ্ব দরবারে বাঙালি জাতিকে, আমরা যারা বাংলাদেশের নাগরিক, একজন বাংলাদেশের নাগরিককে ক্রমাগত অপমানিত, ক্রমাগত একটা অসভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠা করছে। এই চর্চাটা, এই ট্রেনটা, এই চলমান ধারাবাহিকতাটা আমাদের সবার অবিলম্বে থামাতে হবে, এর কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই একত্রিত হই, আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি যে আমরা যাতে একটা সহিষ্ণু, অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্যের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটা সমাজ আমরা দ্রুত গড়তে পারি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।